হ্যালো, আসসালামু আলাইকুম। সরি, আমি একটুখানি লেট হয়ে গেছি, এর জন্য অনেক অনেক দুঃখিত। বাইরে ছিলাম, বাসা ঢুকতে দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে এসেছি, ছেড়ে ঠান্ডা হচ্ছিলাম, আর একটু লিপস্টিক লাগাইছি। কে কেমন আসছো বলো তো? বলো, শুনতে পাচ্ছ? সবকিছু ঠিক আছে? একটু জানাও। শারমিন হোসেন, হাই রুহি। শারমিন কেমন আছো তুমি? অনেকদিন পরে তোমাকে দেখলাম, তোমাকে দেখি না অনেকদিন হয়েছে। ভাই বিদায় হো, তুই কেন বিদায় নিচ্ছিস না? সরি, সবাইকে অনেক অনেক দুঃখিত, আমি একটু বাইরে ছিলাম। নর্মাল, আগস্টের 15 তারিখের পরে যাদের মানে সবাই জানে যে ইতালির সব কামরা বাংলাদেশে যায়, কারণ এখন পচা ছুটি, নর্মাল ছুটি না, পচা ছুটি আমাদের এখন। আচ্ছা, আরত বানান কি ঠিক লিখছি তোমাদের? আমি বুঝতে পারতেছি না। শারমিন হোসেন লিখছে এভরিথিং ওকে, থ্যাংক ইউ। আমাদের বিল্ডিং এ চুরি হয়েছে দরজা ভেঙে, খুব ভালো, কনগ্রাচুলেশন, তুমি দরজা ধরে বসে থাকো। ওকে। ইমা জাহান লিখছে সুন্দর লাগছে মাশাআল্লাহ, থ্যাংক ইউ। রুমকি ইসলাম লিখছিল হ্যালো আপু, হাই। রুমকি ইসলামেরটাই ফার্স্ট ছিল, কিন্তু আমি চোখে দেখিনি। কানা, চশমাটা লাগাইতেই হবে শেষ পর্যন্ত। আর 2-4 জন জমা হোক। নিবিড় ভাই টের পাইছে কিনা কে জানে। নিবিড় ভাই আমার মেসেজ দিয়েছে 10টা বাজে, 10টা বাজে যখন, আমি তখন আমার এলাকায় ঢুকিনি, কি করব? 2 মিনিটের জন্য চিটচ্যাট করি, আর একটু মানুষ জড়ো হইতে দিই, বা কেউ একজন নিবিড় ভাইকে জানাও যে আমি লাইভে, কারণ আমি জানাইনি, জানান দরকার ছিল, সে বলছে তারা জানাইতে। আজ অনেক সুন্দরী লাগছে আপনাকে, লিপিকা, থ্যাংক ইউ। আমি আজকে খুব আশ্চর্যজনক ভাবে খুব ম্যাচিং ম্যাচিং করেছি, আমার পায়জামার সাথে আমার কানের দুল হুবহু ম্যাচিং। সেলিনা আক্তার, হাই আপনি আজকে দেখতে মিষ্টি লাগছে। এই, আমাকে অন্যদিন দেখতে তিতা লাগে, খুব খারাপ কথা, খুবই খারাপ কথা। থ্যাংক ইউ। কিন্তু আর একটা মিনিট, তারপরে স্টার্ট, কারণ পরে এসে বলবে কি আমি শুনলাম না, আমি শুনলাম না, আমাকে বললো না। हो गया सपना जो देखा हमने। होना था प्यार हुआ मेरे কি এত সামনে কি এতে এই সোশ্যাল। allora কে লিখছে? আপু আসছি, থ্যাংক ইউ। নুড কালার ভালো লাগছে, এভরিথিং নুড। শুরু করেন আপু, আমি আর 2 মিনিট দেখে নিই, মানে আধা মিনিট 1 মিনিট দেখে নিই, কারণ পরে আবার এসে সবাই বলে এই আমার ইয়া করো, কি বলে আমি শুনি নেই, আমি শুনি নেই, বড় বিপদ লাগে, বুঝতে পারছো? একজন লিখছে আপনার সেই ভাইরাল জুসের রেসিপিটা দিবেন প্লিজ, আমাকে অনেক ইউরিন ইনফেকশন হয়, শুধু শুধু পানি খেতে পারি না। ইউরিন ইনফেকশনের জন্য তো আমার কাছে খুব সুন্দর রেমেডি আছে, আমি একটা ভিডিওতে দিয়ে দিব না।
আর জুসের রেসিপিটা আমার পেজে আছে, তুমি ভিডিওস দিবা, পোস্ট না দিয়ে ভিডিওস চুজ করবা, করলে তুমি দেখে ফেলবা, ওখানে আছে। আপু আমিও আজকে গ্রিন কালার পরেছি, তবে 3 পিস পরেছি। আমি 2 পিস পরছি। আমিও 3 পিস পরতে পারি, একটা স্কার্ফ লাগায় আসতে পারি। আজকে 60 জন আছে, অলরেডি 60 জন আছে লাইভে। হ্যাঁ আছে। নিনি রহমান লিখছে মাশাআল্লাহ আপু লুকিং গর্জিয়াস টুডে, থ্যাংক ইউ। আচ্ছা, তার আগে আমি 2টা ডিসক্লাইমার দিব, ঠিক আছে? আমি এখানে লিখে রাখছি, আমি প্রত্যেকবার ভুলে যাই, আমি চিন্তা করছি প্রত্যেক লাইভে আমি 2টা ডিসক্লাইমার দিব। সেটা হলো, আমি কাউকে কখনো বিদেশে আনতে পারবো না, এবং আমি কাউকে কোনো রকম আর্থিক সাহায্য করতে পারবো না। কারেক্ট ভাই রে ভাই? ও ইনবক্সে বিদেশি নিয়ে যাও, আর নাইলে আমাকে আর্থিক সাহায্য করো, ধন্যবাদ। ও 3 নাম্বার যেটা আছে সেটা হলো প্রেমের প্রস্তাব প্রচুর আসতেছে। আমার বাঙালি ছেলে দরকার আছে, এখানে ইটালিয়ানের অভাব। আর আরেকটা জিনিস নর্মাল যেটা আছে সেটা হলো গিয়া, পাবলিক পোস্ট বলে আমাকে অনেকে বলতেছে হ্যাঁ আপনি এটা আপনি সেটা, ঠিক আছে, বাপ তুলে কথা বলার কি দরকার আছে? আমার যে বাপ তুলে কথা বলবা তার একেবারে গোয়াদে বাস দিয়ে দিব, মিস নাই। আর একটা জিনিস খেয়াল রেখো, আমি যদি এখন খুব ভালো করে সুন্দর করে কথা বলি, আমি যাত্রাবাড়ির মেয়েই, আমি গোয়াদে বাস দিতে জানি। অলরাইট? নেগেটিভ কমেন্ট করতে মন চায় করো, নো প্রবলেম, বিষয় না। নেগেটিভ কমেন্ট নেওয়ার মতো মানে আমার আছে, যেটা হলো গিয়া বাপ তুলে কথা বললে বয়বাস। আমি আমার আরো 4টা ফেক আইডি দিয়ে তোমার গালি ম্যাডাম। এই যে দেখছো, কে জানি বললো যে শুরু করেন, এই যে আরেকজন এসে চিল্লাচ্ছে, আল্লাহ গো জানি কত কিছু মিস করে ফেললাম। না না, কিচ্ছু মিস করনি, আসি। রনি ভাই আসছে, দেখছে আমি হাজির, থাকেন রনি ভাই। হ্যাঁ সঞ্চিতা, আমি তোমাকে বলে দিব, এই লাইভে না, এই লাইভটা আমি শুধু একটা বিষয় রাখতে চাই। তার আগে 2টা ডিসক্লেমার দিয়ে দিলাম, এই ছাড়া আর কিচ্ছু না। আর কি বাস দিবেন আপু? আল্লাহ আয় ঠেলা বাস। আর আধা সেকেন্ড দিতে হবে, কারণ আমি দেখতেছি একটা ওখানে ঘুরতেছে আর একটা যে পাশে এসে বসছে, উনি হলো যন্ত্রণার সর্দার, দেখায় আমি বের করে দিই। সুন্দর বাবা লা, আমার সুন্দর একটা বাবা, আমার একটা সুন্দর বাবা, সুন্দর বাবা, সুন্দর বাবা, এই বাবা তো আমার সুন্দর। আমাদের মা ছেলের চেহারা একরকম না। শোনা জাদু মনি রে, দেখ বাইরে না 2টা পাখি আছে, 2টা নিয়ে আয় বা 4 দিন ধরে না খায় রয়েছি, 2 ভাই 2টা করে 4টা পাখি নিয়ে আয় আমার লিগে, জানা চা 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 চা। অলরাইট, আমার ধারণা এবার শুরু করা যেতে পারে, যথেষ্ট মানুষ হয়ে গেছে। চিয়ার্স। কে লিখছে এটা ধরে যদি গুতুগুতু করতে পারতাম। বাইরে বাইরে এটা সারাদিন নিব, সারাদিন হাতে বা সারাদিন থাকবো তোমার কোলে, তোমার সেটা কোনো দিকে যাইব না। এটা আমার ধৈর্যর পরীক্ষা না এটা। আসসালামু আলাইকুম চৌধুরী আহমেদ, ওয়ালাইকুম আসসালাম। আমার ধারণা এবার সব হয়ে গেছে, ওকে। যেসব পাপাদের স্বর্ণের চেইন গলা থেকে চেইন খুলে বিক্রি করতে গিফট করতো, তারা আর সাহায্য করতেছে না। এখন শোনো,
4 দিন আগে আমাকে বলছে ফকিন্নি, 2-3 মাস আগে বলছে এই যে নিবিড় ভাই ভিক্ষা করবে। দেখো এখন কে করতেছে। আবার সে কি বলতেছে, আমি তো ভিক্ষা চাইনি, আপনারা সাহায্য করতেছেন। হ্যাঁ, তাহলে বিকাশ নাম্বার কেন দিছো, পোস্টটা কেন করছো? আমি তো করিনি। আমি পোস্ট করবো তাহলে এখন যে আমি ল্যাপটপের অভাবে এডিটিং করতে পারতেছি না, আমার একটা ল্যাপটপ দরকার, এই নেন আমার বিকাশ নাম্বার, মাঝখান দিয়ে নাদিম বড় লোক হয়ে যাক। কি বলো? ওকে। মুসলিমা মাশাআল্লাহ, থ্যাংক ইউ আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর পড়তেছি না আমি এখন শুরু করি। অনেকেই জানে না আমি কিভাবে মানে সামনে আসলাম ইন্টারনেটে, কারণ আমার প্রোফাইলগুলো সব লক ছিল। আমি কখনো কোনো কিছু পাবলিক পোস্ট করছি না, করছি 2-4টা ভিডিও করছি, যেগুলো হলো আমি আমার ফ্যামিলিকে জানানোর জন্য। যদি রুহি হ্যান্সারিতে যাও তাহলে দেখবা যে 2টা কি 3টা ভিডিও রয়েছে ছোট ছোট, যেগুলো আমি আমার বাবা মার প্রেমের কাহিনী বা এরকম কোনো সঠিক কি মানে রিয়েল লাইফ হিস্ট্রি হয় না, যে কি করে উমুকের বাবা মার দেখা হয়েছে বা উমুকের দাদা দাদির দেখা হয়েছে, এরকম আমার বাবা আমার প্রেম কাহিনী কি ছিল, এইটা আমি একটা ভিডিওর মধ্যে জানাইছিলাম। এছাড়া আমার কোনো পাবলিক পোস্ট নাই পৃথিবীতে, ছিল না 5ই মের আগে। তো সামহাও আমাদের বেগমে আমার নাম নিয়ে একটা লাইভ করছিল। আর এইদিকে আমি নিবিড় ভাইয়ের পেজের মধ্যে একটা মেয়ের সাথে ঝগড়া করছিলাম, কারণ সে বলছিল তার বাবা 3-4টা, মা 3-4টা, অমুক সুমুক অনেক কিছু বলছিল, যেগুলো স্ক্রিনশট এখনো আমার কাছে আছে। হ্যাঁ, তো আমি তার সাথে ঝগড়া করছি ওই 2জন মানুষের সাথে। সিনথিয়া কি জানি নাম, সামায়া সিনথিয়া এই টাইপের একটা নাম ছিল, আর একটা ছিল আমার, ও আমার এখন বান্ধবী হয়ে গেছে। তো ওই 2জনের সাথে ঝগড়াঝাটি করছি নিবিড় ভাইয়ের পেজে, বুঝছো। আর এছাড়া আমি সানি ভাইয়ের পেজে কমেন্ট করছিলাম, যেদিন সে নিবিড় ভাইয়ের সাথে তার বিয়ের কথাটা স্বীকার যাওয়ার পরে আমি সেই ভিডিও মানে নিচে কমেন্ট করছিলাম যে সে ভাইয়া দেখেন সে অস্বীকার করবে, আর যেদিন সে অস্বীকার করবে আমি সেদিন নাইচা ফেসবুকে ভিডিও দিব। ঠিক আছে, তো এই হলো ঘটনা। এরপরে গিয়া আর কি পরের দিন, এটা মনে হয় 2 বা 3 তারিখের ঘটনা, 5 তারিখে সে একটা লাইভ করছে গাড়িতে বসে, যে লাইভটার মধ্যে সে আমাকে আমার নাম ধরে মানে বকা দিচ্ছে। হ্যাঁ, এখন আমাকে ওই বান্ধবীটা যার সাথে আমার এখন বন্ধুত্ব হয়ে গেছে, কিন্তু সেদিন আমি ঝগড়া করছিলাম, সেই বান্ধবীটা আমাকে, আমি কাছ থেকে এসে শুইছি কি একটু রেস্ট নিতে হয় না এরকম। তো আমাকে সে ফোন দিচ্ছে, মেসেজ দিতেছে, আমি বললাম এত মেসেজ কেন? পরে আমি মেসেজটা খুলে দেখি যে তার মানে বেশ কিছু লাইন আসছে, তার মধ্যে একটা লাইন আসছে যে তুমি কি সেই রুহি। আর যেহেতু আমার রুহি আনসারিতে সে মেসেজ করছে, তখন এই মোনালিসা এক্সিস্ট করতো না, তো যেহেতু সে আমার রুহি আনসারিতে মেসেজ করছে, তো সে লিখতেছে কি তুমি কি সেই রুহি। সে রুহি আনসারিতে মেসেজ করছে, সে জিজ্ঞেস করছে রুহি তুমি কি সেই রুহি। তারপরে সে সেকেন্ড লাইনটা লিখছে আমার অসুখ নিয়ে। গায়ে লেগে গেছে। এখন আমি যতটা সহজে এই বিষয়ে কথা বলতে পারি, আমি তখন পারতাম না, সত্য কথা না। তো গায়ে লেগে গেছে। গায়ে লেগে যাওয়ার পর আমি তারা ফোন ব্যাক করছি, কি হয়েছে, কয়ে এই যে দেখো অমুক জায়গায় অমুক ভিডিওর মধ্যে তোমার নাম নিয়ে তোমাকে বকতেছে। আমার নাম নিয়ে বকতেছে, তো আমি বলছি লিঙ্ক দাও। তো পাঠানোর পরে আমি খুঁজে পাচ্ছি না। তো আবার সে বলতেছে যে 27 সেকেন্ডের সময় গিয়ে না 45 সেকেন্ডের সময় গিয়ে তুমি দেখো তোমার নাম নিতেছে মিনিটের সময়। আমি ওখানে গিয়ে দেখলাম ওকে, সে আমার নাম নিয়ে ধুমধাম বকতেছে। ওই আমারটা কিন্তু স্ক্রিনশট আছে, আমি নগদ স্ক্রিনশট করছি। ওই লাইভটা ওর ঠিক ছিল একদিন, রাখছিল একদিন, কিন্তু আমি যখনই দেখছিলাম তখন আমি দেখার সময় স্ক্রিন রেকর্ড করে ফেলছি, কারণ আমার ভুলে যাওয়ার হ্যাবিট আছে, আমার লিখতে হয়, আমার এখানে ডায়েরি আছে, ওইদিকে ডায়েরি আছে, ইভেন আমার ব্যাগের মধ্যে ডায়েরি আছে, আমার যেটা মনে হয় আমি ওটা নগদ লিখে ফেলি। আর আমি ভুলে যাওয়ার স্বভাব আছে, প্রচন্ড ভুলে যাওয়ার স্বভাব আছে। আমি কি করছি, স্ক্রিন রেকর্ড করে ফেলছি। স্ক্রিন রেকর্ড করে ফেলার পরে আমি ওই সময় গিয়ে আমি জানতাম যে ওর কিছু দুর্বলতা রয়েছে এবং ও আমাকে পাঁচ করা উচিত হয়নি। তা আমি ওই মুহূর্তেই ওর সাথে কথা বলতে বলতে লাইভে রেখে মানে স্পিকারে ওরা রেখে আমি রেডি হয়ে গেছি। রেডি হয়ে যাওয়ার সময় ওই সময় না ওর সাথে আমার সুন্দর একটা কথাবার্তা হয়ে গেছে, কারণ ও একটা ম্যাচিউর মেয়ে, আমি একটা ম্যাচিউর মেয়ে, আমাদের মধ্যে কথা খুব সুন্দর সম্মিলন হয়ে গেছে আধা ঘন্টা 45 মিনিটের মধ্যে। তখন আমাকে সুন্দর করে কথা বলতেছে কি করবো, আমি বললাম আমি ওর যে মিথ্যা আছে আমি সব বের করে দিব।
তো বলে কি বলবা? আমি দেখো আমি ভিডিও ছাড়তেছি, তুমি দেখে নিও। তো আমি ঘর থেকে বেরোইছি, তখন ও বলতেছে যে তুমি এখন কি মানে কই? আমি ঘরের বাইরে, তুমি আমাকে ভিডিও কলে দেখো। আমি তখন তাকে ভিডিও কল দিছি, ও আমাকে দেখলো, দেখে বলে কি তোমাকে কিন্তু অনেক কিউট লাগতেছে। তো যাই হোক, ওর সাথে কথা হলো। তারপর আমি যেখানে আমি বসে ভিডিওটা করছিলাম ওই জায়গা পর্যন্ত গেলাম, গিয়ে আমি ওই জায়গায় গিয়ে 5টা 7টা ভিডিও করছিলাম, আই থিঙ্ক 7টার উপরে ভিডিও করছিলাম, জাস্ট জাগা মতো কথাগুলো বলার জন্য, মানে ও এরকম চলে আসতেছিল। তা আমি এটা করার পরে আমি এই ভিডিওটা ছেড়ে দিই সাম হাউ। আমি একটা ছাড়ার পরে আমি ওইটা হলো গিয়া 1টা 2টা মানে 3টা ছাড়ি ভিডিও পর হাইটে আসতে আসতে কি জানি মাথায় আসে, আমি প্রথম ভিডিওটা ডিলিট করে দিই। কিন্তু আমি বাসা পর্যন্ত এসে দেখি যে আমার ভিডিও অলরেডি ভাইরাল, একেবারে ভাইরালে গেছে গা। তো যাই হোক, এটা হলো ঘটনা। আমি এইভাবে আসছিলাম। সে যদি আমাকে গালিগালাজ না করতো, আমার সম্পর্কে কথা না বলতো, আমার নাম নিয়ে যদি আমাকে মানে জিডির ভয় না দেখাইতো, আমি কখনো সত্য নিয়ে হাজির হইতাম না। আমার কাছে ওর নাচের ভিডিও 17 বছর ধরে আছে। ওকে, যে জানতো না সেটা। তারপরে সেকেন্ড জিনিস আমি ক্লিয়ার করতেছি, সেটা হলো গিয়া, আচ্ছা কলার তো ঘরটা কেন কি বলবো, হ্যাঁ এই লাইভের মধ্যেই বলবো, কারণ 1 ঘন্টার সময়, আর তুমি দেখতেছো আমি স্পিডে বলতেছি। ওকে, কি এটা আসছে অনেক বড় মেসেজ, আপনি বিশ্বাস করেন আমার মন চায় মহিলারা জুতা 12 লাগায়। ওকে ওকে, ঘটনা হলো এটা গেল। যাওয়ার পরে হলো গিয়া আমি কি জানি বলতে নিছিলাম, দেখছো আমি ভুলে যাই। আমি কি বলতেছিলাম প্লিজ বলো। শিট, আমি কি বলতেছিলাম প্লিজ বলো, কেউ একজন লেখো আমি কি বলতেছিলাম। না নিঝুম আমার আগে হাজির হওয়া কোনো দরকার ছিল না, বুঝতে পারছো, কোনো দরকার ছিল না। আমি কি জানি ও কি করে বেড়াচ্ছে, আমি তো জানি শুধু ওর 2-4টা লাইভ দেখছি আমি, গলা পোড়ারে অ্যাসিড বলছে এতটুকুই। আর বাদ বাকি যে কোন জায়গায় ও কুয়া খুঁড়তেছে আমার জানা আছে। আমি তো আমার লাইফ নিয়ে ব্যস্ত, আমি একান্তই আমার লাইফ নিয়ে ব্যস্ত। আপু কমেন্ট করেন না, ভুলে যাবেন। হ্যাঁ, আমি খুব দ্রুত ডিস্ট্রাক্টেড হই, এটা সত্য। আমার বলতে সময় লাগে এতটুকু, গাজিনী টাইপের ব্রেইন আমার। আমি কিভাবে লাইভ শুরু করছিলাম এই ঘটনা বলেছিলেন যে সামনের হাতে হাতে তোমাকে, হ্যাঁ এখান থেকে কোনো ক্লু বেরোবে। আমি কিভাবে ইন্টারনেটে আসলাম, আপু আপনাকে আজ কিন্তু মিষ্টি লাগছে। হ্যাঁ, আমি কিভাবে ইন্টারনেটে আসলাম, যাই হোক সামহাও আমার ভিডিওটা ভাইরাল গেছে। এই যে কোনো ভাবেই হোক, আমার আইডিয়া নাই কেমনে গেছে ভাইরাল, কিন্তু যে ভিডিও মোবাইলটাই করছিলাম সেই মোবাইলটা ছিল আমার বান্ধবীর, কারণ আমার এই মোবাইলের এই জায়গায় ক্যামেরা, এইখানে ক্যামেরা, আর এই জায়গা থেকে স্ক্রিনটা একদম ফাটা ছিল, তো আমি এটাতে করতে পারতাম না। তো আমি বান্ধবী থেকে মোবাইল ধার নিয়ে গিয়ে আমি এই মোনালিজার অ্যাকাউন্ট থেকে ভিডিও করে মোনালিজা দেখেই ছেড়ে দিয়েছিলাম। পরে আমি অ্যাকাউন্টটা রেখে দিছি, আদারওয়াইজ এই অ্যাকাউন্টটা আমার না। পরে তুমি 2টা মোবাইল করছি, ওই অ্যাকাউন্ট রাখছি। ওকে, আমি সেকেন্ড ইয়াটা একদমই ভুলে গেছি। যাই হোক, এটা একটা ঘটনা। আর আমার কখনোই এটা ছিল না, আমি অ্যাকচুয়ালি সেদিন হুট করে ডিসিশন নিয়েছিলাম যে আমি ওর সত্যটা সবাইকে জানাই দিব, কিন্তু আমার এটা জানাই ছিল না যে এটা কিছু করতে সাপ বেরোবে, যে ওর এত ঘটনা বেরোয় যাবে। অ্যাকচুয়ালি আমার জানা ছিল না। তোমরা যদি আমার ফার্স্ট ভিডিও দেখো, আমি মাত্র 3টা কথা বলছি। সেটা হলো সে 2008-এ সুস্থ ছিল, হ্যাঁ তার জাবেদের আগে 2টা বিয়ে হয়েছিল, আর হইল গিয়া সে কলার আড়াতে ধরা খাইছিল। আমার কাছে মনে হচ্ছিল এগুলা খুব জরুরি ছিল সবার জানা, কিন্তু এইটা পরে ঘাটাইতে গিয়ে এমন একটা অবস্থা হইল যে দুনিয়াটা বের হয়ে গেল।
এই রুবি তোর থাপড়ামো কি কস তুই লেও খাইয়া লইয়া বইয়াম আর তের গল্প হুনা ওকে হুনামু না আমি এরা খামু আর দেখামু ওকে তো এই হলো আমার ঘটনা আমি কি করে সামনে আসলাম হ্যাঁ মনে পড়ছে সেকেন্ড ঘটনা হ্যাঁ আমি ওই ভিডিওটার মধ্যে আরেকটা কথা বলছিলাম সেটা হলো গিয়া আমি আপনাদের উমুকের খালাতো বোন সৎ খালাতো বোন আমি ডিস্টিংক্ট করে কথাটা বলছিলাম হ্যাঁ তো আমাকে অনেকেই বলে বড় বোন হ্যাঁ আপনি এটা করলেন না কেন সেটা করলেন না কেন আত্মীয়তা সম্পর্ক ছিন্নতা বা এটা সেটা অনেকে হাদিস শোনাইতে আসে 2 দিন আগে আমাকে একজন হাদিস শোনাইতে আসছে আমি তারা সুন্দর ভাষায় বুঝাই দিছি হ্যাঁ আমার এটা সেকেন্ড ঘটনাটা ছিল সেটা হলো গিয়া আমি তাকে সুন্দর করে হাদিস শোনাই দিছি হ্যাঁ হাদিস শোনাই দিছি এখন যে হাদিসটা আমি এখানে বলে দিতে চাই যদি কোনো আমি ভুল হয়ে থাকে আপনারা বলবেন বা ঠিক বলে থাকি এটাও বলবেন সেটা হলো গিয়া মানুষের আত্মীয়তা রক্ষা করার 3 শ্রেণীর আত্মীয়তা হইতে হবে ফার্স্ট শ্রেণীর হবে গিয়া বাবার ফ্যামিলি সেকেন্ড আত্মীয়তা হবে গিয়া মায়ের ফ্যামিলি থার্ড হবে গিয়া শ্বশুর বাড়ির ফ্যামিলি ঠিক আছে কিন্তু আপনারা যদি খেয়াল করে থাকেন তাহলে সে আমার মায়ের ফ্যামিলির মধ্যেও পড়ে না মানে আমার সেকেন্ড গ্রেড আত্মীয়র মধ্যেও সে পড়ে না কারণ আমার নানা মারা যাওয়ার পরে তার নানাকে আমার নানি বিয়ে করছিল এবং তার নানার সাথে সংসার করছিল আমরা ছিলাম আমার নানির ফার্স্ট ফ্যামিলির এই যে 2 দিন আগে আমি রুইয়ানসারিতে ছবি দিছি নাদিমে বিয়ে খাচ্ছে এটা হলো গিয়া আমার চাচাতো ভাইয়ের মানে চাচাতো বোনের ছেলের বিয়ে আমার মায়ের মানে আমার খালাতো ভাইয়ের বিয়ে হচ্ছে কিন্তু এটা আমার চাচাতো বোন এইভাবে খালা তো বাবার ফ্যামিলিটাকেই আগে মেনটেন করা হয় এমন না যে মায়ের যার সাথে মানে বিয়ে করছে হ্যাঁ ওর ফ্যামিলির ডিস্টেন্স ওইটা আর আরেক গ্রেডে পড়ে ওটা মনে হয় 5ম গ্রেডে গিয়ে পড়ে তো আপনারা যাদের চিন্তা ভাবনা হইতেছে যে একজন বলছে আপনি বড় বোন হিসাবে শাসন করলেই পারতেন ওর মায় ওরা শাসন করতে পারে না আমি করুন শাসন আর ওরা যখন শাসন করার ছিল তখন আমি কতটুকু ছিলাম আমি কি এখনকার মতনই 45 বছরের বয়সের ছিলাম তখন তো আমিও ছোট ছিলাম যেটা 17 বছর আগের ঘটনা তখন তো আমার বয়সের সাথে 17 বছর মাইনাস করতে হবে শুধু তারটা তো আর না আর তার সাথে সম্পর্ক মেনটেন করা আমার জন্য জরুরি না ঠিক আছে আমার ধারণা আমি বুঝাই দিতে পারছি আবির তুমি বলছো তুমি দাগ দেখাইছো তার মানে তুমি বুঝতে পারছো ওকে ওকে ঠিক আছে ওকে এবার কলার আড়তের ঘটনায় আসি ঠিক আছে ঘটনাটা ছিল আগস্ট মাসে আমি এই কারণে ডেফিনেটলি বলতে পারি কারণ ওই সময় তো আমাদের ডিজিটাল ক্যামেরা ছিল না আমাদের ছিল হলো গিয়া ওই ফিল্মওয়ালা ক্যামেরা জুলাইয়ের 22 হলো গিয়া আমার জন্মদিন তো আমার এটা সবসময় খেয়ালে থাকতো আমাদের বাসায় শুধু বছরে ওই একবারই ফিল্ম আনা হতো পেঁচানো ফিল্ম হয় না এখনকার পোলাপাইনা হয়তো চিনবেও না পেঁচানো ফিল্ম হয় না তখন আমাদের বাসায় তখনই আনা হতো হ্যাঁ আমার জন্মদিনের সময় তো আমার জন্মদিনের অনুষ্ঠান হতো আমাদের বাসায় সবসময় আমার জন্মদিনের অনুষ্ঠান হতো তো জন্মদিনের অনুষ্ঠান হয়ে গেলে আমাদের খেয়ালে থাকতো যে সব ফিল্ম আমাদের শেষ হয়ে যেত না মনে হয় 30টা বা 32টা ছবি তোলা যেত সব শেষ হয়ে যেত না তো আমরা কি করতাম 2-4টা ফিল্ম বাঁচায়ও রাখতাম নেগেটিভ আর কি বাঁচায়ও রাখতাম যে আমরা কোনো জায়গায় গিয়ে বা কারোর সাথে বসে ছবি তুলবো তো আমার খেয়ালে আছে আমরা এরকমই একটা সময় আমরা কি তারাবো যাওয়ারই প্ল্যান করতেছিলাম তারাবো গিয়ে এই ছবিটা তুলবো এমন সময় খবরে খবর যে ওনার গায়ে আগুন লাগছে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে তো প্রথম দিন তো খুবই হই হুল্লা চিল্লা পাল্লা কান্নাকাটি নর্মাল বাসার একটা ছোট্ট মেয়ের এরকম হয়েছে তখন তো সবাই সব ঘটনা জানেনি কেন হয়েছে না হয়েছে কিন্তু সে গায়ে আগুন লাগিয়েছে আমরা এতটুকুই জানি তো 2-3 দিন গেলেও যাওয়ার পরে সব ঠিক হইলো কে কিভাবে দেখতে যাবে আমি আম্মা আমার ধারণা আমার চাচা গেছিল সাথে আমি তখন বলছিলাম মানে হ্যাঁ ছোট আব্বা গেছিল নাকি বড় হইয়া গেছিল আমার এটা খেয়াল পড়ে না তবে আম্মা গেছিল এটা মনে আছে আমি আম্মার আঁচল ধরে হাঁটছিলাম আমার এটা মনে আছে আমার হাত ধরে আমি সবসময় আমার হাত ধরে এমনি করে হাঁটতাম আপু আমারও জন্মদিন 22 জুলাই
সেম পিঞ্চ পাওয়া গেছে। মানলে শাসন যায় তার উপর, এমন যদি হয়তো মা দ্বারস্থ হয়েছে শাসন করার জন্য, তাহলে একটা শাসনের বিষয় আসতো। শাসন কি যেচে করা যায়? অনেক মানুষ দেখছে। হ্যাঁ আমি বলতেছি। ধন্যবাদ নিবিড় ভাই। সঞ্জিত আহমেদ রুহি, হাই। ওকে, তারপরে হলো গিয়া সে অসুস্থ, মানে হাসপাতালে ভর্তি। আমি যেটা দেখছি আমি এতটুকু বলতে পারবো। হ্যাঁ, বাকি ঘটনা আমি বলতে পারবো না, কারণ যদি আপনাদের মনে হয়, মানে খেয়াল করে দেখেন, যে কোনো স্কার চেঞ্জ হয়ে যায় সময়ের সাথে, যে কোনো সেলাইয়ের দাগও মিশে যায় অনেকখানি সময়ের সাথে। হ্যাঁ, তো আমি যখন গিয়ে দেখছি হাসপাতালে, ঢাকা 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 মেডিকেলের বার্ন ইউনিটে, হ্যাঁ, এইখান থেকে পুরা ব্যান্ডেজ করা, এইভাবে পুরা ব্যান্ডেজ করা, এই পর্যন্ত, কাছাকাছি এই পর্যন্ত ব্যান্ডেজ করা, এইটা সহ। ঠিক আছে, আমি গিয়ে এইভাবে দেখছি। কথা বলতে পারিনি, ও তখন ঘুমাচ্ছিল, অজ্ঞান ছিল। খালামা এপাশে বসা ছিল, ওপাশে আরো কেউ ছিল। আমরা এই পাশে এসে দাঁড়াইছি, মানে বেডটা এখানে, আমরা এখানে। তো আমরা দেখলাম কতক্ষণ আম্মায় কথাবার্তা বললো, ঘুরে ফিরে আমরা চলে আসলাম। কিন্তু ওটা দেখে খুব খারাপ লাগছিল। তখন পর্যন্ত আমরা জানি সে আগুন দিয়েছে, এবং আগুন দেওয়ার ঘটনাটা সবাই জানে। নাকি বলতে হবে? যদি বলতে হয় বলে দাও, আমি এখনই বলে শেষ করি। তারপরে গিয়া 4-5 দিন গেল তাদের, কারণ ওরা তো খুব দরিদ্র ছিল, যথেষ্ট দরিদ্র ছিল। এই দরিদ্রতার কারণে তাদের এই চিকিৎসা বহন, মানে চিকিৎসা খরচটা বহন করার সমস্যা হচ্ছে। যেমন আজকেও সে অনেক পয়সা বলতেছে, সে অনেক পয়সা মানছে, কিন্তু তার বাবার চিকিৎসা করাইতে গিয়ে তার কিন্তু সাহায্য চাইতে হচ্ছে। এরপরে আমি আমার পেজে দেখলাম যে প্রচন্ড মানুষ মানে মানে কমেন্ট করছে যে আমাদের কখনো কারো কাছে সাহায্য চাইতে হয়নি। ইভেন গত 10 বছর ধরে আমার ধারণা আম্মার কিডনির সমস্যা ছিল, নাদিম এটা ভালো বলতে পারবে, কিডনির সমস্যা ছিল, এবং আম্মার গত 10 বছরে মেডিকেল ভিসা যেটা ছিল সেটা সবসময় লাগা থাকতো, সবসময় লাগা থাকতো। কারণ এপারে আমরা নাদিম আছে, আর ওই পারে আমার চাচাতো ভাই আছে। এখান থেকে আম্মাকে নিয়ে সে ট্রেনে উঠে যেত, আমাদের ট্রেনে যেত সবসময়। নাদিম আম্মার নিয়ে গিয়ে চিকিৎসা করে আসতো। অলওয়েজ আম্মার আর নাদিমের পাসপোর্টে মেডিকেল ভিসা লাগা থাকতো গত 10 বছরে। কখনো এটা এক্সপায়ার্ড হয়নি, কখনো না। মেবি 1-2 মাসের জন্য হয়েছে, এর থেকে বেশি না। মানে কারণ থাকলেও ভিসাটা লাগায় রাখতো, কারণ না থাকলেও লাগায় রাখতো। কিন্তু আমি শুনিনি কখনো কারো কাছে হাতটা পাততে বা কিছু, বা আমি এখান থেকে 2 পয়সা টাকা পাঠাইতে হয়নি তার জন্য, কখনো না। সে চায়নি, তার লাগেনি। ইভেন আমি লাস্টের বার যখন আম্মা, নাদিম, আমার মা, নাদিমের মা আর নাদিমে গেছিল, আমার কাছে ওই ছবিটা আছে, নাদিম আমার 3টা ছবি পাঠাইছিল, আমি খুব শখ করে রেখে দিছিলাম, এবং আমি ছবিটা পোস্ট করছিলাম 2 বুড়ি বলে। হ্যাঁ, যখন এই ছবিটা পোস্ট করছিলাম তখন হলো গিয়া মানে আমি সে তখন আম্মাকে বলছিলাম যে আম্মা, 2 বোনে যাচ্ছ, ওই দিক থেকে আমার 2 চাচাতো বোনও আসবে, আর তো আরো মানুষ আসছে ওইদিকে, মানে অনেক মানুষ হয়ে যায় তখন। আর আমি বলছি যদি টাকা পয়সা লাগে আমাকে বলবা, এবং আমি নাদিমকেও সাইড করে বলে রাখছিলাম যে তোর যদি টাকা পয়সা লাগে তুই আমাকে বলবি। তো যাই হোক, আমাদের এরকম চাচাই করা লাগেনি। আমরা খুব বেশি পয়সার মানুষ না, হাতে 10টা আঙ্গুল ভরা রিং না, একটা রিংও নাই। হ্যাঁ, হীরা তো একদমই পরি না, টাইগার সাই পরে রয়েছি, সাধারণ একটা পাথর। আর এখানে পরে রয়েছি হলো গিয়া পাইরেটস। আমাদের হাত পাতা লাগে না, চিকিৎসা লাগলেও আমরা চিকিৎসা করায় নিতে পারি। আর আমার সাথে ওইখানে আমার পিছে অনেকেই এরকম বলছে যে আমাদের হাত পাতা লাগেনি। তো যাই হোক, ওই সময় তাদের এরকমই অবস্থা ছিল, তো তারা মানে চিকিৎসার খরচ বহন করতে পারতেছিল না। প্রথম 5-6 দিনেই মনে হয় অনেক টাকা চলে গেছিল, যেটা একান্তই ওর নিজের মামা মানে খরচা করছিল। হ্যাঁ, যাই হোক, সবাই একজন ছাড়া সবাই বলছে আমরা জানি নিজের গায়ে নিজে আগুন দিছিল। হ্যাঁ, আমাকে সবাই বলে সোমা আক্তারের লজ্জা শরম নাই কেন এত। ভাই, ওই অপশনটা মিসিং আছে। আপনাদের কি একই বাড়ি নাকি পাশাপাশি বাড়ি? না,
আমার বাড়ি যাত্রাবাড়ি, ওর বাড়ি রসুলপুর, তারাবো রসুলপুর। শিল্পী নান্দি, আমাদের একবারই না। কেন আগুন দিছে সেটা জানাতেন? আচ্ছা, এটা লাস্টে জানাচ্ছি। আপনি জাস্ট আমাকে, আমার যখন দেখবেন যে আমার গল্পটা শেষ হয়ে যাচ্ছে, তখন আপনি আমাকে মনে করাই দিলেই হবে। নাহলে আপনি কিছুক্ষণ আগে টেট পারছেন আমি এই 1 ক্লাসের এক রাজনী। তো এর মধ্যে আমরা দেখে ঠেকে আসলাম। তো এর মধ্যে তারা কেস করতে গেছে, মানে বার্ন ইউনিট থেকে তাদেরকে অনেক হয়তো, মানে বাচ্চা মেয়ে, তো একদম বাচ্চা মেয়ে, আর মেয়ে কিন্তু সুন্দর ছিল, ফুটফুটে ছিল। হ্যাঁ, আপু কমেন্ট পড়া বন্ধ করেন। এই পাজি, তুমি যদি কমেন্ট করে এই কথা বলো, তাহলে তো আমি এমনিও ডিস্ট্রাক্টেড হইলাম, অমনিও হইলাম। আচ্ছা, তারপরে হলো গিয়া ঘটনা শেষ করি। আমি এখন এখন ট্র্যাকে আসি, আল্লাহর রহমতে এই মুহূর্তে ট্র্যাকে আসি। ভুলে গেলে তোমরা একটু খেয়াল করি কোনখানে শেষ করছি, আমাকে এতটুকু মনে করাই দিও, যেহেতু তোমরা শুনতেছই। তো হলো গিয়া এই যে ওখান থেকে আমরা বাসায় চলে আসলাম। আমরা এত মাথা ঘামাইনি, নিজের লাইফ নিয়ে আমরা সবাই নিজেই ব্যস্ত। কারণ হ্যাঁ, ব্যস্ত, কারণ ওই সময় আমাদের বিয়ে শাদী হয়েছে, আরো গ্যাঞ্জাম শুনতেছি যে মানে কি নিয়ে আগুন দেওয়া হয়েছে, সবাই আর কি বাসার মধ্যে একটা রাগ রাগ টাইপের ভাব। কিছু ঘটনা বের হয়ে গেছিল, যে ঘটনার জন্য কেউ খুব ভালোভাবে নিতেছিল না কোনো ব্যাপারটাই। হ্যাঁ, তারপর একেবারে একান্তই আপন যারা, তারা তো আর ছাড়তে পারে না। মামা, ওর মামা, আপন মামা, যেহেতু ওর মার মামা হলো যমজ ভাই বোন, ওই মামা তো আর ছাড়তে পারে না আপন বোনের ইয়া। তো সে চিকিৎসা করাইছে, এখানে মনে হয় 3-3.5 লাখ টাকা মতো তখন খরচা গেছিল। ওর মধ্যে দিতে পারতেছিল না। অ্যাকচুয়ালি আমাদের হাতে তো কারো হাতেই লাখ লাখ টাকা পড়ে নাই। আমাদের যে কোনো, যেরকম গত সপ্তাহে একজনের দরকার হইলো, আমরা 3 জনে মিলে কিছু টাকা জোগাড় দিলাম। তো আমাদের হাতে তো টাকা পড়ে নাই, টাকা জোগাড় দিতে হয়। সাউন্ড কম নাকি? একজন বলতেছে সাউন্ড কম। তো যাই হোক, মানে মামা ওখান থেকে কোনো একটা সংস্থা তাকে ধরে ফেলে বললো যে এটা কি অ্যাসিড ভিকটিম নাকি ইয়া। তো বললো না, আগুন। তো বললো না না, এটাকে অ্যাসিড ভিকটিম বলেন, অ্যাসিড ভিকটিম বলে আপনারা কেস করে দেন, আপনারা কেসের পেপার আইনে দিলে আমরা পুরা চিকিৎসা চালায় দিব। আর এটাই হয়েছিল। তো এই সময় ওরা গেছে হলো গিয়া যাত্রাবাড়ি থানায় কেস করতে। মানে যাত্রাবাড়ি থানাতে কেস করতে গেছিল হলো গিয়া এক খালাতো বোনের জামাই, আর এক মামাতো বোনের জামাই মনে হয়, মানে 2টা জামাই বাড়ির, আর মামা। আর গেছিল ওই দিক থেকে আরো 2টা মামা, মানে আমাদের দুঃসম্পর্কের হয় কিন্তু প্রভাবশালী টাইপের কিছু মামা হয় না আমাদের, ওই রকম মামা। তারা খুবই প্রভাবশালী, এই মুহূর্ত পর্যন্ত তারা প্রভাবশালী। তো মোট 5 জন এই জন্য গেছিল। তো যাওয়ার পরে এখন কেস করতে গেছে, তারা যাত্রাবাড়ি থানায় গেছে, যাত্রাবাড়ি থানা থেকে এখন ফেরত চলে আসছে। এখন এই 2 জামাইয়ের মধ্যে, মামারা তো গেছে ওই থানা থেকে ওইদিকে, আমার মামা ফেরত আসছে, মানে আমার আর ওর যে কমন মামা, সেই মামা ফেরত আসছে। আর আসছে 2 জামাইয়ের মধ্যে 1 জামাই বাসায়। এইবার মামা এমনে করে, এমনে করে, অমনে করে, মানে মামা চিত্তা ফিত্তা ফায়ার। মামার সাথে কথা বলতেছে, আম্মা কি হয়েছে মামা, মামার সাথে কথা বলতেছে আম্মা, এদিকে জামাই সামনে, আমি এখানে এমনি সোফায় বসা, এটা আমার ছোট বোন জামাই, আমি এভাবে সোফায় বসা, এই জায়গায় আরেক ছোট বোন বসা, আর এই আমার ক্যামেরাটা যেখানে, এইখানে হলো বোন জামাইটা দাঁড়ানো। আমার ওই দিনটা খেয়াল আছে সে কিভাবে বলছিল কথাটা। কি হয়েছে? আর করেন না, কি হয়েছে? আর করেন না। এখন আমরা তো, এখন তো আমি হাইসে বলতেছি, কারণ আমি এখন ঘটনাটা জানি। ওই মুহূর্তে তো সাসপেন্স, মুখ চোখ চুঙ্গা, মামাই কে লেগা খেপছে, আম্মাই কে লেগা তারা সাইড করে কথা কইতেছে। হ্যাঁ, আর জামা মানে বাড়ির জামাইরা কোনো ঘরে বাড়ির কোনো মানে কথা জানিয়ে গেলে একটা কেমন একটা ব্যাপার দেখা যায় না, এরকম হচ্ছে। না না, তুমি নিনি রহমান, তুমি যেই নামটা লিখছো এ না, এ কখনো এদের কাজে যাবে না। এ যদি যায় তাহলে আমার কোনো কাজে যাবে, ওদের কাজে যাবে না। না না, এটা ওই মামা না। আর তুমি চিন্তা মানে টেনশন নিও না, তুমি যার কথা বলতেছো তার মেয়ে দেখতেছে আমাকে এই মুহূর্তে, অডিয়েন্স লিস্টে তার নাম দেখতেছি। হাই। তো যাই হোক, মশা তোর 14 গোষ্ঠী।
তোমরা ঝগড়া করো কেন, আমি তো বুঝে পাই না। ওকে, তো এখন আমি জিজ্ঞেস করতেছি যে কি হয়েছে। আমি এমনি সোফার মধ্যে এইভাবেই বসা, ওখানে জামাই টাইগার আর কোয়েন না আপা, আর কোয়েন না। এখন আমার বইনি উঠে গেল হেডে, এই বইলে হেডে, এটা আমি সামনাসামনি। কি হয়েছে? আর মান সম্মান নাই, মান সম্মান প্লাস্টিক, মান সম্মান একদম প্লাস্টিক করে দিছে। মানে সে সে বলবে কি বলবে এটা বুঝতে পারতেছে না। প্লাস সে আমাকে আর আমার বোনের দিকে একটা অদ্ভুত নজরে তাকায় রয়েছে, কারণ সে এমন একটা ঘটনা শুনে আসছে থানা থেকে আইসে, যেহেতু বিয়ে করছে তখন মনে হয় অল্প সময়, সে এখন বিয়ে করছে, নতুন নতুন বিয়ে, এখন জামাই মানে বউয়ের দিকে আর জ্যাঠাইশের দিকে তাকায় চিন্তা করতেছে, হাই রে আল্লাহ, শালি যদি এরকম হয় তাহলে আমার বউ কি করছে আর আবার জ্যাঠাইশে কি করছে। আল্লাহ, এই মুহূর্তে আমি হাসতেছি, ওই সময় এমন কষ্ট পাইছিলাম আমি বলতে পারবো না, অনেক দুঃখ পাইছিলাম, মানে আমি লজ্জায় শেষ হয়ে গেছিলাম গা, মানে বিশাল টাইপের একটা অপমান ছিল ব্যাপারটা। তো মানে ব্যাপারটা পরে আস্তে আস্তে করে সে বললো যে আরে কোয়েন না, আমরা গেছি কেস করতে থানাতে, গিয়ে দেখি ওর নাম আগেই ভাইসা উঠছে। মানে আমি একদম নর্মাল ভাষায় বলতেছি, যেটা আমরা শুনে শুনে। আকাশনীর ভাই বলতেছে সাউন্ড ঠিক আছে, সাউন্ড তাহলে ঠিকই আছে, কারো কারো মোবাইলে হয়তো একটু সমস্যা থাকতে পারে, প্লিজ আমাকে ব্রেক করবেন না, কারণ আমি না ভুলে যাই, আমি A1 লেভেলের ঘাজিনি। ঠিক আছে, তো এখানে আমার বাজারের ব্যাগটা ঝোলানো। হ্যাঁ একটু বাড়ছে, সাউন্ড ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, হ্যাঁ সাউন্ড ঠিক আছে। ওকে, তো মানে ওই সময়কার সিচুয়েশনটা বলি, ওই সন্ধ্যার সিচুয়েশনটা খুব খারাপ ছিল। সেটা হলো গিয়া আমি মানে আমরা তো জানি না কি হয়েছে, জামাইটা এবার আমাদের দিকে খুব মানে খুব সন্দিহান ভাবে তাকাচ্ছে, যে কোন বাসায় বিয়ে করলাম, কেমনে বিয়ে করলাম, কি হইলো, যে মানে এরকম ঘটনা শুনে আসলাম। তারপরে আস্তে আস্তে খবর শুনলাম যে সে তারা গেছিল কেস করতে, গিয়ে বলতেছে ওইখানে ওর নামটা ভাইসে উঠছে। কেন ভাইসে উঠছে? সেটা হলো গিয়ে এই থানায় অলরেডি ওদের নামে কেস আছে, সেটা হলো গিয়া সে কলার আড়তে ধরা পড়ছে, এই জন্য তার নামে কেস আছে ওই সময় ওই ওই যাত্রাবাড়ি থানার মধ্যে। তো কবে ধরা পড়ছে, তার 2-4 মাস আগে, বা 1-1.5 বছর আগে, বা এরকম কিছু একটা, সামহাও আমি জানি না কতদিন আগে। তো এরকম ধরা পড়ছে, অ্যাটলিস্ট 6 থেকে 1 বছর আগের আর কি এটা হওয়ার কথা, মানে ওদের নামে জিডি কেস কিছু একটা ছিল। তো এটা হলো ধরা পড়ছে। তো এখন এই কথাটা শুনে নিয়ে আরেকটা যে জামাই ছিল, সে তো তার বউরে গিয়ে খায় ফেলায় লবণ ছাড়া, কাঁচা চাবায়া। আর এইদিকে যেহেতু এটা ভদ্র ফ্যামিলির ছিল, মানে ওটাও ভদ্র ছিল না, এটা যেহেতু একটা ভদ্র ছিল, আর যেহেতু আমাদের মধ্যে যতদিন ধরে মানে রিলেশন আমার সাথে, তার সাথে আমার বোনের সাথে তার বৈবাহিক সম্পর্ক যতটুকুই ছিল, সে এতটুকু একটু হলেও তো দেখছে আমাদের, যদিও সে খুব সন্দিহান ছিল, মানে তারপর আমার ধারণা সে সন্দিহান ছিল, আমি কখনোই তাকে প্রশ্নটা করিনি, কিন্তু আমার মনে হচ্ছিল তার চোখে আমি দেখতে পারতেছি, এবং আমি নিজে খুব লজ্জায় পড়ছিলাম যে কি একটা বিষয়, মানে কেমনে কি। তো ঘটনাটা হয়েছে কি যে সে মানে সে হলো গিয়ে কলারাতে ধরা পড়ছে বিধায় তার ওখানে কেস টেস নেওয়া হয়নি, এখান থেকে কেস করেনি। তা ওই দুই মামা ওখান থেকে চলে গেছিল, ওই জামাই গিয়ে ওই বোনের সাথে ঝগড়াঝাটি করছে, আর এই জামাই এসে আমার এই বোনের সাথে মানে আরাম কইরা কইরা কথা কইতেছে। হ্যাঁ মানে লাজুক লাজুক হয়ে মাথা নিচু করে কেমন করে জানি কথা বলতেছে, বুঝাই যেতেছে সে নর্মাল নাই। সে হয়তো নিজেও ওই সময় বুঝতে পারতেছিল না যে রাগ করবে, চিল্লাবে, সন্দেহ করবে, কি করবে। আমার কাছে ওই সময় মনে হয়েছিল সে চিন্তা করতেছে যে কইয়া বিয়ে করলাম। তো এটা হইলো, হওয়ার পরে গিয়া তারপরও ওনারা চেষ্টা করলো কোথায় গিয়ে কেসটা করা যায়। পরে গিয়ে ওদের বাসাটা যেখানকার মেইন বাসাটা, ওই থানায় গিয়ে কেস করলো আর কি, ওই সাইডে গিয়ে কেস করলো। এই হলো তার কলার আড়তের ধরার পড়ার ঘটনা। হ্যাঁ, তো
সে বলতেছে যে না কখনো ধরা পড়েনি। এটা যদি ভালো করে মানে চেক করা হয় অবশ্যই পাওয়া যাবে, কারণ এটা আমরা জানি। তো এই ঘটনাটা পরে আমার হাজবেন্ড জানলো। আমার হাজবেন্ড তার 6 মাস পরে মনে হয় আসলো না, না কয়েকদিন মানে কিছুদিন পরে আসলো, মানে 6 মাস পরে না, আমার ধারণা 6 মাস পরে না, ওই সময় ওর মধ্যেই টাইম মতোই আসছিল বা কিছু। যাই হোক, আমার জামাই যখন জানলো কি হইলো আমি বলি, হ্যাঁ আমার জামাই তখন মন চাইছিল জুত্তা মারি। আমার আজকের দিন পর্যন্ত ওই ঘটনাটা মনে হইলে আমার মন চায় আমার জামাইয়ের জুত্তা মারি। আমার দিকে চায়ন করে কি হয়েছে, আরে কি হয়েছে, তোমার বইনে বলে কলারা তো ধরা পড়ছে। মানে আমরা 3টা জামাইয়ের কাছে 3টা বইনে অপমানিত হয়েছিলাম। ওইদিকে মামারা তো হয়েছেই, তারপর তো ফ্যামিলি হয়েছেই, হ্যাঁ আমাদের নতুন নতুন বিয়ে হয়েছে, আমরা নতুন নতুন ওই সবাই অল্প টাইমের মধ্যে আমাদের 3-4টা বোনের বিয়ে হয়েছিল, একদম বাজে অবস্থা ছিল। তো আই থিঙ্ক আপনারা করাতে ঘটনাটা জানতে পারছেন। কে জানি আরেকটা কি জানতে চাইছিল, প্লিজ আমাকে ওই ওই কমেন্টসটা করেন, আমি ওটা জানাই দিতেছি। না না, কলার আড়তের ব্যাপারটা হয়েছে কি, এটা তোমার কলার আড়ত বলতে আমি তোমাকে ভালো করে এটা সুন্দর একটা কথা বলছো নিম্মি রহমান। সেটা হয়েছে কি, যাত্রাবাড়ির ওই জায়গাতে ট্রানজাকশন হইতো না, তো এখানে যারা ব্যবসায়ীরা আসতো তো কলার আড়তে থাকতো, রাত্রে থাকার জায়গা ছিল তো ওখানে, ব্যবসায়ীরা এসে থাকতো। ছোটখাটো একদম নিম্নমানের যারা ওই টাইপের মানুষ ওখানে যাওয়ার মতো, ওইখানেই তো 2-4টা হোটেল ছিল। রুনা খান, ডিং 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 ডিং, তুমি আজকাল খুব ভালো কমেন্ট করো, তোমার কথাটা একদম পারফেক্ট হয়েছে। আচ্ছা, কেউ একজন আরেকটা কিছু জানতে চেয়েছিল, অ্যাসিডের কাহিনী জানতে চেয়েছে। ও আচ্ছা, ফাতেমা জোহরা, থ্যাংক ইউ। অ্যাসিডের কাহিনী না, এটা হলো গিয়া তার আগুন লাগার কাহিনী। আগুন লাগার কাহিনী আমি কি বলি, সুন্দর করে বলতেছে। আর কোনোটা থাকলে তোমরা রেডি করে রাখো, আমি যখনই শেষ করবো জিজ্ঞেস করবো, তোমরা তখনই নগদে দিয়ে দিবা। কতক্ষণ ধরে আসছি জানতে, আমি অনেকক্ষণ থাকতে পারবো। যাত্রাবাড়ি ট্রাক ড্রাইভারদের কলা ক্ষেত্রে ভর্তুরি যা। ওকে, তো এখন হলো গিয়া কি করে আগুন লাগছিল সেটা হলো গিয়া, তার হলো গিয়া ভালো সময় ধরে, মনে হয় বছর খানিক ধরে তার সাথে প্রেম ছিল। তার মোটর সাইকেল ছিল একটা, সে মোটর সাইকেলে করে তারে ঘুরাইতে নিত, বুঝছো, তাকে ঘুরাইতে নিত। তো ফারাদিবা আপা আসছে, আসসালামু আলাইকুম আপু, দিন দিন আরো সুন্দর হয়ে যাচ্ছেন, নজর না লাগে। থ্যাংক ইউ। আপনার ছবি আমি দেখতে চাই, আপনাকে দেখার আমার খুব ইচ্ছা, কাউকে দেখাবো না, সবার সামনে কথা দিচ্ছি, আপনি একটা ছবি দিয়ে দেখবো আমি, মেয়েরা তো দেখলে সমস্যা নাই। এই ঝিকুমিকি টুম্পা ডায়লগটা এত ভালোভাবে ফিট করবে, ওর সাথে কে জানতো। এই মাসুদ ভাই, একটু অফ যান বহুত। ওকে, আমি শুরু করি না, আমি ভুলে যাওয়ার আগে। তো কি পড়লো এখানে, খালি খালি লাগে কেন। তো হলো গিয়া ঘটনা হলো কি করে ইয়া হলো, তো তাদের মধ্যে সম্পর্ক ছিল, প্রেম ছিল, তারা হয়তো বিয়ে শাদী করারও চিন্তা করছিল, অ্যাটলিস্ট এই পক্ষ থেকে তো বিয়ের চিন্তা ভাবনাই ছিল। তো সামহাউ ছেলেটার পরে রাজি হয়নি। ছেলেটা যখন রাজি হয়নি, ছেলেটা তখনই বলছে যে আমার তো বউ আছে, বাচ্চা আছে, আমি কেন তোমাকে বিয়ে করব। ও বলছিল তাও করো, যেটা সাক্ষী এই পর্যন্ত দুনিয়া, যে তার জন্য সমস্যা না যে সে ছেলে ম্যারিড হোক, 4 বাচ্চার বাপ হোক, নো প্রবলেম, বাস তাকে শুধু বিয়ে করবে। ফাতেমা জোহরা লিখছে, জলিলের সাথে ঘুরতে গেলে না ওনার শরীর ব্যথা হয়ে যেত, আইসা বলতো কি, আল্লাহ
এসে বলতো কি আল্লাহ সারাদিন ডেটিং করছি, এইটা একটা ভাব নিত। আমাদের থেকে কিন্তু অনেক ছোট। হ্যাঁ, আমাদের বিয়ে হয়েছে কিন্তু আমরা মানে আমাদের নতুন নতুন বিয়ে হয়েছে, আমরা এগুলো করার মানে সাহস করি না বা বলার সাহস করি না। সেই সেরকম করতো, খুব লজ্জা লাগতো আর কি। আর মোড়া দিত। হ্যাঁ, ওকে। তো এখন সে বলছে যে আসো বিবাহ করি, তো সে বিবাহ করতে রাজি হয়নি। সে বলছে আমি আমি করবো না, আমার একটা বন্ধু আছে, তুমি ওকে নাইলে করো। সে আর কি বন্ধুর কাছে দিতে চাইছিল। এটা কিন্তু জহিলিলের মুখেও আপনারা শুনতে পারবেন। জলিলের ইন্টারভিউটা নিবিড় ভাই পেজ থেকে দেখে নেবেন। হ্যাঁ, তো বলছে, বলার পরে সে আর কি ঘর থেকে কুপ্পি নিয়ে আসছে, গায়ের মধ্যে কুপ্পির আগুন ঢালছে। সিম্পল, ডান সাইডেই কিন্তু, খেয়াল করে দেখেন। হ্যাঁ, কুপ্পির আগুন ঢালছে। ঢালার পরে মেসেজ চালাই নিয়ে সে আর কি যখন মানে সে বলছে যে আমার বিয়ে না করলে আমি গায়ে আগুন দিয়ে দিবো, জান দিয়ে দিবো, মুখ সুমুখ। জলিলের কিচ্ছু আহে যায় না। জলিলে গেটেতে বাইরে গেছে। বাইরে যাওয়ার পরে মানে সে আগুন ধরাইছে। সে আমার ধারণা আমি অলওয়েজ এই কথা বলছি। হ্যাঁ, কেউ নিজের ক্ষতি চায় না, কেউ না কেউ না কেউ না কেউ না। ও, সেও চায়নি, সে নিঃসন্দেহে নিজের গায়ে আগুন লাগাইতে চায়নি। কিন্তু যেহেতু সে একটা জর্জেটের উন্না পড়া ছিল, যে চিনন জর্জেট টাইপের, এই টাইপের একটা কোনো একটা উন্না পড়া ছিল, আমি জানি না কোন উন্না পড়া ছিল, জর্জেট ছিল আমিও শুনছি, যেটা পরে আর কি পুলিশরা পানা থেকে খুঁজে পাইছিল। এই জন্যই তো ওরা কেস হেরে গেছিল। তো ওটার মধ্যে কেরোসিনের আলামত পাইছে। কারণ মানে যারা যারা জেলে ছিল তারা বলছে, সবাই বলছে এটা কেরোসিন ছিল। হ্যাঁ, শুধু তারা বলছিল যে এসিড ছিল। পরে ওই পুলিশরা ওই কেরোসিন আনা উন্না খুঁজে পাওয়াতেই তো কেসটা ডিসমিস হয়ে গেল, কারণ সব প্রমাণিত হয়ে গেল যে এটা কেরোসিনের আগুন ছিল, এটা কোনো মতে এসিড সন্ত্রাস ছিল না। তো সে হয়তো আগুনটা ধরাইছে, যেহেতু গ্রাম দেশ, বাতাস চলে আসছে, যেহেতু তেলটা লাগানোই ছিল, মানে আগুন ধরে গেছে। কারা নিছে হাসপাতালে? ওরাই তো নিছে। যাদেরকে বলা হচ্ছে যে তারা এসিড মারছিল, হাসপাতালে নিছে কারা? হাসপাতালে নিছে কারা বলতো? ওরাই নিছে তো। যারা জেল খাইতে আসছে ওরাই হাসপাতালে নিছে, যাদের নামে কেস হয়েছে ওরাই হাসপাতালে নিছে, যাদেরকে বলা হয়েছে যে সে এই যে এসিড মারছে ওরাই হাসপাতালে নিছে। এখন সেদিন আমার সাথে ফোনে সে চিল্লাইলো আমাকে জলিল রেপ করছিল। কোনোদিনও না, জলিলের সাথে তুমি শুইছিলা। তোমার যেহেতু অন্য পুরুষের সাথে শোয়াটা স্বীকার যেতে সমস্যা নাই, যেহেতু মুন্না খানের বেলা তুমি স্বীকার করছো, তুমি এতটুকু অস্বীকার করে ফেলো। তুমি নিবিড়ের সাথে শুইছো, এটা স্বীকার করছো। তুমি মুন্না খানের সাথে শুইছো, এটা স্বীকার করছো। এগুলো বিবাহে বর্জিত, বহির্ভূত, বহির্ভূত না বহির্হিত, বিবাহের বাইরে। তো এটা যখন তুমি স্বীকার করতে পারছো, তাহলে তুমি এটাও স্বীকার করতে পারবা যে জলিলের সাথে তুমি শুইছো। রেপ কেস তো টিকে নাই, আগুনের কেস মানে অ্যাসিড কেস তো টিকে নাই। জলিলাই রিক্সা করে হাসপাতালে নিয়েছিল। হ্যাঁ, আমি জানি তো, আমি ভালো করে জানি। ওরাই নিছিল, ওরাই নিছিল। কারা নিছিল হাসপাতালে? আমি তো এটাই বলতেছি, ওরাই তো হাসপাতালে নিছে। ওরা রেপ করছিল কেমনে? ওরা আগুন এসিড দিছিল কেমনে? কোনোদিনও শুনছো কেউ এসিড দিয়া ওইখানে দাঁড়ায়া ওই পেশেন্টকে নিয়ে হাসপাতালে নেয়? কোনোদিনও শুনছো তোমরা? বা আম্মা হারে বাট্টা ফেলে দিছিল না? বাট্টা বাসে নাকি? তুমি দেখছো ওদের বাসা? ওদের বাট্টা জায়গা আছে? তুমি কি বলো? নিনি রহমান না, ওই সময় আর কি বিয়ের জন্য চাপ দিতেছিল সে। বিবাহ বহির্ভূত, রাইট, বহির্ভূত, আমি আগেই বলছি। আমি এটা হুতুম পাচার সাথে কালকেই বলতেছিলাম যে আমার হয়তো কিছু ক্রোমোজোম মিস আছে, এই জন্য অনেক কিছু আমার মধ্যে ডিফেক্ট আছে। তো হুতুম পাচা এটা বুঝতে পারতেছিল না। এটা হুতুম পাচা এখন তুমি ভালো করে শোনো, যে আমি এটা অলওয়েজ মানছি যে আমার মধ্যে কিছু ক্রোমোজোম মিসিং আছে, যেন আমি কখনো তিতার স্বাদ পাই না, আমি কখনো তিতা কিচ্ছু লাগে না আমার মুখে। হ্যাঁ, আমি যা খাই আমার কাছে সব মিঠা লাগে, 1 নম্বর। 2 নম্বর হলো গিয়া এই যে আমি তুতলা, হালকা তুতলা, কিন্তু ভালো তুতলা, অনেক সময় অনেক কিছু উচ্চারণ করতে পারি না। বেড়া ঠেকা পড়ছে তো আবির সিরিজ, কেন কি কি নিয়ে বললাম?
না, জলিল রাস্তা আটকায়নি, জলিল নিজে কোলে করে ওরা নিচ্ছে। জলিলের কাছে নিবিড় ভাই আরেকবার গেলে জিগাইব, আমি যেটা শুনছি যে জলিলের নিজে কোলে করে নিচ্ছে। হ্যাঁ, নিবিড় ভাই এটা ঠিক বলছে, সব সময় মরা নাটক করতো, এটা দেখে মানুষকে ব্ল্যাকমেইল করতো। হ্যাঁ, এটা সত্য, এটা সত্য, এটা সত্য, এটা অলওয়েজ সত্য, অলওয়েজ সত্য। যাক, আগুনের ঘটনা গেল, কলারারতের ঘটনা গেল, আর কি শোনা যাচ্ছে বলো? আর 10 মিনিট আমি যা বলার বলে দিব, বলো আর কি শোনা আছে? রুনা খান, মুন্না ধর্ষণ, আকাশ ধর্ষণ, জলিল ধর্ষণ, বাবারে বাবা। আমি এটাই সেদিন বললাম যে এর আগে সে অ্যাসিড ভিকটিম বলে বলে অ্যাসিড ভিকটিমদের মানে কিসমত খাইছে, এখন বাবার কথা বলে বলে মানে আসল অসহায়দের কিসমত খাচ্ছে। কি দরকার? আমার বাবা অসুস্থ হইলে আমার যদি দরকার হইতো আমি হাতের আইফোনটা আগে বেচতাম, হাতের আংটি গয়না বাদ দিলাম, আইফোনটা আগে বেচতাম। ওই যে ধমক দিছিল না, রুহি আয় তুই, তোর নামে জিডি হয়েছে, তোর নামে জিডি হয়েছে, মানে আমি এত ঢং করে বলতেও পারি না। পুরা খানদান তোর অপেক্ষা করতেছে। 2 দিন আগেও বলছে আমরা কাজিনসরা। কই গেল, কই গেল তোর ওই খানদান? কই গেল ওই খানদান? আগায় হ্যাঁ না কেন তোর বাপের বাঁচানোর জন্য? যেই খানদান আমার বিচার করতে চাইতেছে, I don't know who, but সেই খানদান, সেই কাজিনস তো অ্যাটলিস্ট মানুষের জীবন বাঁচাইতে সামনে আগায় আসা উচিত। এতটুকু ন্যূনতম তার জন্য তোর জন্য তো করতেই পারে। কই গেল? ফেসবুকে কেন ভিক্ষা করতে হচ্ছে? ওয়াই? আচ্ছা, আমিনুল সৌরভ লিখছে আপনার সাথে সোমার সাথে দ্বন্দ্ব, কিন্তু এইদিকে নাদিম কি করছে? নাদিমকে কেন জেলে দিবে? কারণ আমি এমন একটা মানুষ যার কোনো জ্বর নাই, জ্বর মানে শেকড় নাই। আমার শ্বশুর বাড়ি নাই যে শ্বশুর বাড়ির কথা বলে আমাকে ভয় দেখাবে, আমার সন্তান নাই যে আমার সন্তানের কথা বলে ভয় দেখাবে, আমার বাপ মা নাই, আমার ভাই বোন নাই। নাদিম হইল গিয়ে একমাত্র আমার দূর বলো কাছের বলো আত্মীয়, বাইচে রয়েছে। এই জন্য আল্লাহ, ওর ফোনে তো ব্ল্যাকমেইলের সব রেখো, ওটা ওর প্রমাণ, প্রাণ ভ্রমরা না। বুঝলাম, হ্যাঁ যাই হোক, মানে সে কুল কিনারা পাচ্ছে না তাই তার ফেসবুকের মধ্যে চাইতে হচ্ছে। হ্যাঁ, যেই আত্মীয় স্বজন, যেই খানদান আত্মীয় স্বজন তো আমাদের হও, তো খানদান হও, যে খানদানের ভয় দেখাইলো, হ্যাঁ, যে কাজিনসদের ভয় দেখালো, যে কাজিনসরা আমার বিচার করবে, সব খেপে রয়েছে। আমি আজকে কালকে আমি যদি চেতি, আমার যদি ও ঠিকঠাক মতো চেতায়, তাইলে আমি আনকাট 40 মিনিটের ভিডিও আপলোড করে দিব, কোনো দিক চাম না। দেহমনতি কে কে ঠাকুর করে, দেহমনি কি করে? খালি আমি তাদের মনে কষ্ট দিতে চাচ্ছি না, বিধায় দিচ্ছি না। আপু সিরিয়াসলি ওর জামাইদের নাম বলো প্লিজ, খালি আওলায় ফেলাই। শোনো, আমারও না কিছু নামের মধ্যে গর্ব হয়ে গেছিল, মানে যেমন ধরো আমি তো নিজে পরে বিস্ফোরণের মানে আমার ব্রেনের মধ্যে বিস্ফোরণ হয়েছে। সেটা কি জানো? 2015-16 একজন ছিল, এটা জানি, এটা হলো আমাদের গিটারিস্টে, গিটারিস্ট না কিবোর্ডিস্ট, যাই হোক একজন ইয়া ছিল। তারপরে আরো 2 জনের সাথে ছিল। তো এখন কেউ বলতেছে এটা বিবাহ হয়েছে, কেউ বলতেছে বিবাহ হয় নাই। আনিকা তাবাসুম লিখছে আমি এটা কইতে কিনছি। এনকেডি বলে একটা দোকান আছে, জার্মান ব্র্যান্ডের, এখানে পাওয়া যায়। আমার এখানে 2টা দোকানই আছে কাপড়ের, দরকার হলে ধাপ দিয়ে কিনে আনি, ধাপ দিয়ে ইয়া করে আনি। যাই হোক, এনকেডি, হ্যাঁ। তো যাই হোক, ফারাদি বাপা কিছু লিখছে, আমি একটু পড়ে নিই। সাবাসী, হ্যাঁ এই যে আফরিন নবী লিখছে কাজিনসরা টাকা দিলে তো আর সারা দেশ থেকে টাকা চাইতে হতো না। হ্যাঁ হ্যাঁ, তুমি কি ওর ভিডিও বা কোনো ছবি দেখছো বাসায় বসে? হ্যাঁ,
ও দূর থেকে আসে, দূর থেকে জায়গা, বুঝছো? কমিউনিটি সেন্টার যা বিয়ের দাওয়াত খেতে, কমিউনিটি সেন্টার থেকে জায়গা, বাকিও মরলে। কথা কিন্তু বুঝো, আমি তো বাধ্য। আমার খালাতো ভাইয়ের বিয়ে হচ্ছে, আজকে কালকে বিয়ে শেষ হইলো, আমি নাদিম ডেকে কিছুক্ষণ পরে কমুদের ছবিটি দিলি না, আমি তো বাধ্য, আমি তো এখানে। ওনাকে নিয়ে আপনার বংশের লোকজনের মতামত কি? ওনাকে রিসেন্ট বিয়েতে দাওয়াত দেয়নি কেন? ফাতেমা জোহরা 1 নাম্বার ফার্স্ট, আমি তোমাকে হয়তো তুমি এই লাইভটা ফার্স্টে দেখতে হবে, আমি তারপর রিপিট মারতেছি। সেটা হলো আমাদের ফ্যামিলি ওদের ফ্যামিলি টোটাল ডিফারেন্ট। আর আমার বংশ হবে আমার বাবার বংশ, ঠিক আছে, মুসলিম আনসারির বংশ, তার সাথে তার কোনো সম্পর্ক নাই, অনেক দূরে তার সাথে। মানে যদি আত্মীয়তার সম্পর্ক বুঝে থাকো যে প্রথম শ্রেণীর আত্মীয়, সেকেন্ড দ্বিতীয় শ্রেণীর আত্মীয়, তৃতীয় শ্রেণীর আত্মীয়, তাহলে ও আমার পঞ্চম শ্রেণীর আত্মীয়র মধ্যে পড়ে। আর যেই বিয়েটা হচ্ছে সেটা হলো আমার আম্মার প্রথম শ্রেণীর আত্মীয়র দিকের, যেটার সাথে তাদের কোনো রিলেশন নেই। আল্লাহ বর্ষা যেন রুহি আপুকে খেপা দেয়, 40 মিনিটের ভিডিও যেন দেখতে পাই। না, আমি চেষ্টা করতেছি, আমার 2টা কাজিনস আছে আমি যাদেরকে কষ্ট দিতে চাই না, আমার মনের কাছে, তো আমি চাইতেছি তাদের চেহারাটা ঢাইকে দিয়ে দিতে। বাকি কাজিনসদের পারমিশন আছে যে দিয়ে দেও, আমার চেহারা ফেমাস হয়ে যাবে, আমাকে মানুষ দেখবে, কি ভালো কথা, ওর কথা ওইটা, ঠিক আছে। তো এই হিসাবে আমি একটু এডিটিং করতে চাইতেছি। তুমি এই দোয়া না করে তুমি এই দোয়া করো, আমার ল্যাপটপটা আমি আজকে রাত্রে ঠিক করবো, যেন ঠিক হয়ে যায়। আল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাতেমা জোহরা একদম সত্য কথা বলছো, এটা এরকমই হইতো। মনে করো যেমন আমার 2012-তে একটা আত্মীয় আসছিল ইটালিতে স্পন্সর ভিসা, সে আসার পরে হঠাৎ করে কাউকে ফোন দিচ্ছে, হ্যাঁ, ওই জায়গায় আমরা সবাই তখন একটু বাঙালি টাঙালি ছিল, ওই জায়গায় যেখানে গেছিলাম সেখানে বাঙালিরাই ছিল। সে ফোনটা এভাবে ধরে নিয়ে বলছে, আরে আমি তো ইতালি আয়া পড়ছি রে, আমি ইতালি আয়া পড়ছি, সেভাবে কথা বলতেছে, ঠিক ঠিক এইভাবেই কথা বলতেছে। তো আমি আর আরেকজন হাসতেছি, এটা দিয়ে কি টাওয়ার ধরতেছে? এটা দিয়ে তো ফোন ধরলো বুঝলাম, এটা দিয়ে কি সে টাওয়ার ধরতেছে? তো মানুষ যখন কোনো কিছু না চাইতে পাওয়া যায় বা হঠাৎ করে কোনো কিছু পাওয়া যায়, সেটা নিয়ে একটুখানি অহংকার করেই, সেটা সেই করছে। যেমন আমি মানে নিজেকে শেফ বলে, আমি যদিও অনলাইন বলি না, কিন্তু আমি যে কোনো জায়গায় যাই, মানে দাওয়াত টাওয়াতে যাই, যখন আমি হ্যান্ডশেক করে নিয়ে বলি আমার নাম অমুক, তো তখন যখন জিজ্ঞেস করে সেকেন্ড জিনিসটা কি করিস, তখন আমি বলি কি আমি অমুক রেস্টুরেন্টের শেফ, তখন সবাই আশ্চর্য হয়ে যায় এবং আমি এটা খুব মজা নিই, খুবই মজা নিই। হ্যাঁ তুই শেফ? কোন রেস্টুরেন্টে? অমুক রেস্টুরেন্টে। তোদের দেশি? না না, ইটালিয়ান। বুঝতে পারছো? আমি এটা খুব মজা নেই। তো এরকম মানুষ নেয়, এটা এটা মানে ওর একলার দোষ না। আমার কেন জানি মনে হয় ওর ভাইয়ের উপর খেপা, ও পোস্ট দেয়, ও একা সব সামলায়। সুমাকদার হাসপাতালে বাপ নিয়ে ওর ছোট ভাই মাইয়া নিয়ে হেসে ছবি তুলতে আপলোড দিচ্ছে। হ্যাঁ, এটা আমি আপনারা বলি, হ্যাঁ, রাহাত যে আছে, মানে রাহাত আর সোহাগ একজনই, রাহাত যে আছে সে হলো গিয়ে, ওর নাম সোহাগে অ্যাকচুয়ালি রাখা হয়েছিল, পরে রাহাতও রাখা হয়েছিল আমার সাথে মিল করে, আর রুহি রাহাত। তো রাহাত যে আছে, রাহাতের ঘটনাটা এরকম ঘটছিল যে যখন রাসেল মিয়ার সাথে তার গন্ডগোল হওয়া শুরু হয়, তখনই রাহাত সরে গেছিল, এটা সত্য। রাহাতের সাথে আমার যোগাযোগ হয়েছে, বেশ কয়েকবার হয়েছে, আমি রাহাত দ্বারা খুবই সন্তুষ্ট। রাহাত একটা ভালো ছেলে, যদি ও আগে কোনো কিছু খারাপ করে থাকে, ও এখন কোনো খারাপের মধ্যে নাই, আমার ধারণা ও এখন কোনো খারাপের মধ্যে নাই। এখন তারপরে যদি তলে তলে হারামি পানা করে থাকে, কিছু করার নাই, কারণ রসুনের বুয়া এক জায়গায়, ওদের বাপ এক মা এক, রক্ত প্রবাহিত একরকমই। আমি যদি বলি নাদিমের আর আমার গায়ে এক রক্ত, যদিও আমাদের দুই মায়ের মানে সন্তান আমরা, ওরা তো এক মা এক বাপের সন্তান, একসাথে বড় হয়েছে, পিরিয়ড। আমি যতদূর জানি রাহাত সরে গেছে,
রাহাত সরে গেছে, এখন সে মেয়ে কি ওনাদের আরে না ফাতেমা জোহরা, এটা নিবি ভাই একটুখানি, তার শালা তো সে বলতেই পারে, এত কথা শুনেন না। না সামহাও হয়তো রাহাত দেখছে যে এখানে লিগেল কোনো ইস্যু হইতে পারে, রাহাত বিয়ে করার জন্য হয়তো চেষ্টা করতেছে, কারণ রাহাত তো বিয়ের বয়স হয়েছেই, তো যেহেতু ওর কত 27, 28, 30 হয়ে যাচ্ছে না, ওর ওর যেহেতু বিয়েরও বয়স হয়েছে, ও হয়তো চিন্তা করতেছে এখন সাইড হয়ে যাওয়া ভালো, সম্পর্ক তো টিকাইতে হবে। যে টাইপের ভিডিও এর পাসওয়ার্ড ওর কাছে আছে, থাকতে পারে, এই বিষয়ে আমার কোনো জানা নেই, আমি জাস্ট খোঁজ খবর নেওয়ার জন্য আমি যোগাযোগটা রাখি, আমি দেশের মানুষের সাথে সবার সাথে মোটামুটি যোগাযোগ করি খোঁজ খবর নেওয়ার জন্য, ভালো আছিস কিনা, দিন ঠিক চলতেছে কিনা, সব ঠিক আছে কিনা, নাহলে একটা সময় খবর আসবে যে আমি হাত ভেঙে হাসপাতাল, মানে ওরা হাত ভেঙে হাসপাতালে রয়েছে, আমি জানলামই না, কারো একটা বিশাল রোগ হয়ে রয়েছে, আমি জানলামই না, আমি খোঁজ খবর নিই। আমার ধারণা আমি সব গল্প বলে শেষ করছি। হ্যাঁ আমি যেহেতু নিবিড় ভাই বলছে যে মাসে একটা হলেও আমি যেন গল্প রিপিট করি, আমি বলতেছি মাসে একটা না মাসে 2টা করে আমি গল্প রিপিট করে দিব, কারণ প্রচুর মানুষ যোগ হয়, প্রচুর মানুষ উল্টাপাল্টা কথা বলে, এবং প্রত্যেক লাইভের আগে আমি এই ডিসক্লেমারটা অবশ্যই দিয়ে দিব যে আমি ওর কোন টাইপের মানে আত্মীয়, এবং আমি কাউকে টাকা দিতে পারবো না, আমি কাউকে ইটালি আনতে পারবো না। ধন্যবাদ। ওরা ভাই বোন কয়জন, ওরা কি ফ্যামিলি সাপোর্ট দেয় না ওনার বাবা মাকে? দেয়, দেয়। ওর বাবার ঘরে ওরা 3 ভাই 1 বোন, ওরা 3 ভাই 1 বোন, দেয় মানে ভালো দেয়, এবং রাহতের ভাষ্য মতে শেফাতুল্লাহ, ওকে এটা দেখা যাচ্ছে, পড়েন, কে কে পড়তে পারছো বলো। নীল আকাশ, আপনি ফলোয়ার বাড়ান। দূর রুহি আপু আমার কমেন্টের উত্তর দেয় না। দিবা আপা বলেন না কি বলছেন আপনি, অ্যাকচুয়ালি লাইভ চলাকালীন যদি ইয়া উপরে জায়গা আর পাওয়া যায় না, বলেন আপনার কমেন্টের উত্তর দিয়ে আমি বাইরে যাবো। সরি আপা আমি আপনার কমেন্ট পড়িনি। যাই হোক, এখানে রাহাতের সাথে আমার কথা যেটা, সংসার খরচ কে দিতেছে? আমি দেই, আর আপু ভাইয়া মিলে শুধু তাদের ট্রিটমেন্ট করতেছে। ভাইয়া ক্যাঠা? তুই তো বড়। সোহেল ভাইয়া, সোহেলের সাথে যোগাযোগ আছে? ভালো তো, তেমন নাই, কিন্তু আব্বু ফোন দিলে পাঠায় ট্রিটমেন্টের জন্য টাকা। সোহেল কি করে জানি না, শিওর, আমাগো কারোর সাথে যোগাযোগ নাই। তোর বেতন কত? 30K হলো। এই হলো আমাদের ঘটনা। আচ্ছা দিবা আপার কথা কি বলতে হবে, আমি দিবা আপার ইয়াটা দিয়ে বের হয়ে যাই। দিবা আপাকে রাগ করানো যাবে না। আর কারো কোয়েশ্চেন থাকলে আমি অবশ্যই উত্তর দিব, ওর সম্ভব ওর কাজে হেল্প করে, আর মতো বাজে বোঝা যায় না। ওকে বোঝা যায় না, আমি পরে এটা বোঝা যাচ্ছে না। ফলোয়ার বাড়ানো সবাই ওর কথা, ফলোয়ার বাড়ালে সবাই ওর কথা জানতে পারবে। ও নীল আকাশ লিখছে ফলোয়ার বাড়ালে সবাই ওর কথা জানতে পারবে। আমি অ্যাকচুয়ালি জানো জিদ্দের মাথায় ইয়া করছিলাম, তো আমি এত চিন্তা করছিলাম না যে অ্যাকচুয়ালি ভাইরাল হয়ে যাবে ভিডিও বা এনিথিং। আমার যদি এত চিন্তা থাকতো, আমার মাথায় স্কার্ফ পরার অভ্যাসটাকে সে বলে দিছিল যে ক্যান্সারের সব চুল পড়ে গেছে, তাই আমি বলে মাথার স্কার্ফ পরি। আমার মাথায় চুল আছে, মাথায় আমার চুল আছে। হয়েছে কি আমি স্কার্ফটা পরে মানে ভালো বোধ করি। আমি কত কিছু করে আসতাম, আমি যদি জানতাম আমি ভাইরাল হয়ে যাব
তাহলে ম্যানিকিওর পেডিকিওর করে মেকআপ শিখে তারপর আসতাম, এরকম আঙ্গুল নাড়াইতাম, এরকম গয়নাগাটি পরে আর কি এরকম ভাব দেখাইতাম। দিবাপ আপনি কি বলছেন? আমি এখনো পাইনি। রুমানা ইসলাম মুক্তি, হাই রুহি আপা, হাই। আমার উপর দিবাপা চেয়েছে নো। দিবা আবার কোয়েশ্চেন কই? দেখছো, এটা আমি জানি কোনোদিনও পাওয়া যাবে না। ওকে, আমি বুঝতেছি না আর কোনো। সোহেলকে, মৌমিতা এরা সোহেলকে ওদের সবচেয়ে বড় ভাই, ওরও বড় ভাই। আপু নতুন বিয়ের খবরটা বলেন। নতুন বিয়ের খবরটা হলো কি, নিবিড় ভাই যেটা বলতেছে ওইটাই আমি জানি। এটার আরেকটা বিশদ কাহিনী আছে, আমার এটা বলা উচিত ছিল কিন্তু আজকে অনেক লম্বা হয়ে গেছে। আমি কালকে আসি, কালকে লিপস্টিক লাগানোর একটা সুযোগ হবে আমার। সুমাইয়া সুলতানা, I'm too late to understand. Okay. আপু মুখে বলেন, পরে পোস্টে শেয়ার করে দিন। হ্যাঁ মুখে বলে দিছি, পোস্ট ইনশাল্লাহ শেয়ার করে দেবো, আমার দরকারও নাই মনে হয়। পরে সম্ভব ওর কাজে হেল্প করে ওর মতো বাঁচে। হ্যাঁ ছোট দুইটা, বড় একটা, বড় একটা আছে না সোহেল, যার গ্যারেজে যায়, যার গ্যারেজ আছে, যেখানে সে গাড়ি ঠিক করায়। Anything else? तेरे दिल के शहर में घर मेरा हो गया सपना जो देखा तुमने मेरा हो गया। আমার মনে হয় অনেকদিন ধরে এই একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, না ওর পেজই বিক্রি করে দিয়েছে, হস্তান্তর করে দিবে, বেশ আর কয়েক মাস হয়ে গেল, কোথাও দিল না ক্রেতাকে বুঝিয়ে। না না, সে পেজ বিক্রি করে নাই, আর সে পেজের জন্য 5 লাখ টাকা চাইতেছে, কেউ নিতে রাজি হচ্ছে না। Waiting for 40 minutes video. No, it's not coming up. No, 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 no. এত সহজে না। আবির সিরিজ গাড়ির গাড়ি চোর ভাই, ইয়াস। বড় ভাই আছে, এটা তো বলে না কখনো, আছে তো সোহেল। আমি তো দেখাইছি, আমি যখন ভিডিও ছাড়ছি যার মধ্যে ইয়ার কি বলে, শাহজাহান যাকে আমরা বলি আর কি, শাহজাহান যেখানে ধরো এখানে সে বসা, সবুজ শাড়ি পরেই তো বসা না শাহজাহান, এইখানটায় হলো গিয়া সোহেল, আমি তো দেখাইছিও। আল্লাহ, এই জন্যই আকাশ ভাই বলে রিপিট করতে বারবার। গড়ের আকাশ ভাই, আপনার কথা আমি বুঝছি। পরের গল্প সোমার বাপ গরুর চুরি ছিল, এটা আর আজকে না, ইনশাল্লাহ সামনে, কাল পরশু করবো না। আমাদের কিন্তু মানে 15 দিনের ছুটি না, ইটালি পুরো বন্ধ। হ্যাঁ লাস্ট লাইভে বলছো ওর 2 ভাই ছোট, কিন্তু ওর একটা বড় আছে। এবং আমি যে ভিডিওটা দিচ্ছি, মানে লাস্ট যে ভিডিওটা যেটার মধ্যে সে সবুজ শাড়ি পরা, সেটার মধ্যে বাম সাইডে সোহেল বসা, একটা হালকা বয়স্ক ছেলে, খুব বড় বড় দাঁত, খুব সুন্দর করে হাসতেছে, একটা নিষ্পাপ হাসি, দেখে নিও। জুবিন জুই, জাবিন জুই, আচ্ছা জাবিন জুই, তুমি যে আমাকে একটা কথা বললা আজকে, আজকে না কালকে জানি, আমার ছবির মধ্যে লিখছে জাপা আপনি কি ইয়াং দেখা যাচ্ছিল। তোমাকে আমি একটা জিনিস বলি, কখনো এই কথা কাউকে বলবো না, কখনো না। আমার মতো কনফিডেন্ট মানুষও একবার চিন্তা করছি, সুন্দর দেখা যাচ্ছিল, এটা কেমন কথা, ঠিক আছে, মানে ইয়াং দেখা যাচ্ছিল। আমরা আজকের দিনটা চলে গেলে আমি কালকেও আর একদিনের বুড়া বেশি বাড়লাম, বুঝতে পারছো? এটা আমাদের লাইফের খুবই নর্মাল একটা ট্রুথ, সাধারণ একটা ট্রুথ। আজকে তুমি 1 কেজি চাল আনবা, শেষ হয়ে যাবে, এখন তুমি বলবা যে চালটা কি করে শেষ হয়ে গেলো, খাইছি বলেই তো শেষ হয়েছে, হাওয়া খায় নেয়নি। তো মানুষ এটা দেখে কখনো বলবা না অনেক ইয়াং দেখা যাচ্ছিল, অনেক ইয়াং ছিলেন,
ছিলাম তো, আমরা প্রত্যেকেই ছিলাম। তুমিও আজকে যেরকম আছো থাকবা না, আমি আজকে যেরকম আছি আর 20 বছর পরে এরকম থাকবো না। আমার কাছে তো স্বপ্ন হবে আমি আগামী 10 বছর পরে দেখতে পাওয়া পৃথিবীতে, মানে আমি পৃথিবীতে থাকা। কোন খুশিতে? আমার আমার কাছে 6 লাখ চাইছে। ও আচ্ছা, এটা কার কাছে চাইছে? ওকে। বলে 2 ভাইয়ের ছোট, ওর সবই ঠিক দিতে হয়। না, এটা তো ওর বড়াই করার অভ্যাস না, ওর বড়াই করার অভ্যাস। এত বড়াই করলো, লাখ টাকা ছুঁই ছুঁই। আচ্ছা, এইখানে একটা জিনিস বুঝো, সে ছোট ভাই এসে দেখতে পারতেছে, মানে ছোট ভাইটা এসে হাসপাতালে থাকতে পারতেছে না কারণ তার চাকরি চলে যাবে। হ্যাঁ, তার চাকরি চলে গেলে গিয়া যাক, কারণ তার তো বেতন 30,000। আর আরেকজনের বেতন তো হলো কি আর লাখ টাকা ছুঁই ছুঁই। লাখ টাকা ছুঁই ছুঁই বলতে কত, 90, 95 বা 80, ধরলাম 80 সর্বনিম্ন। লাখ টাকা ছুঁই ছুঁইর মধ্যে সর্বনিম্ন 80, ঠিক আছে? যদি 80 হয় তাহলে তো উচিত তার চাকরিতে যাওয়া, ভাইটার চাকরি ছেড়ে এসে এখানে আসা। আর ভাইটা অনেকদিন ধরে এখানে চাকরি করে, অবশ্যই তাকে ছুটি দিবে। ছুটি দিবে না এমন হবেই না। তো উচিত তো তার মানে চাকরিতে যাওয়া এবং ভাইটাকে এখানে আনা, কারণ তার বেতনটা বেশি আছে। ঠিক আছে? আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো আমি কি বলছি। হ্যাঁ, লাখ টাকা ছুঁই ছুঁই বেতন সে ছাইড়ে দিতেছে, এটা তো তার বাহানা। হাসপাতালে পর্যন্ত তার মা পাড়া দেয় নাই। কেউ ছবি দিছে, কারো পায়ের ভিডিও দিচ্ছে, এটাও দেয়নি। তার ভাইয়েরা যায় নাই কেন? কারণ এটা তো সাজানো নাটক, একান্তই সাজানো নাটক। কে বিশ্বাস করছে আমি জানি না। তার তো বাবা অসুস্থই, টুকটাক চেক আপ হইতেই পারে। ওর ভাইয়ের বেতন 25,000 টাকা। 25 হতে পারে, 23 হইতে পারে, যেহেতু ডায়মন্ড ওয়ার্ল্ডে কাজ করে। আপনি একটা খোঁজ নিলেও পাওয়া যাবে। লক্ষ্মী পেঁচা আপা, তাড়াতাড়ি মরে যাওয়াই ভালো। হইতে পারে, কিন্তু আমি আমি যেটা চিন্তা করি যে আমি যদি, মানে আমার ওই যে অনেকে তো চিন্তা হয়, আমি জাস্ট নিজেকে 40-এর দশকে দেখতে চাইছিলাম। আমি দেখতে পাচ্ছি, আমার জন্য এটা সফলতা, অনেক বড় সফলতা। কারণ অনেক মানুষই দেখতে পায় না। মাইলস্টোন হলে তার প্রথম মানে উদাহরণ। এবং কালকে না পরশু ইটালিতে একটা 12 বছরের বাচ্চা মারা গেছে। মানে ভিডিওটার মধ্যে না বাচ্চাটাকে এভাবে নিয়ে যাচ্ছে, আর মাটা না হিন্দি সিনেমার মতো দৌড়ে যাচ্ছে। আপনি যদি আজহারিটা দেখেন না, টের পাবেন। ছেলেটা টিনেজে ঠিকঠাক দেখতে পারলো না, খুবই কষ্টের বিষয়। না, আজকে আমার পেজে অনেকেই ছবি দিচ্ছে যেখানে আর এই যে আছে কি বলে আই কার্ডের ওটা আছে, আপনারা দেখে নিতে পারেন। আরেকজন লিখছে, আপনার কাছে রিকোয়েস্ট ফলোয়ার বাড়ান, তাহলে বদমাইশ থেকে সবাই সাবধান হতে পারবেন। ফলোয়ার আমি কি করে বাড়াবো? আপনারা বেশি বেশি করে শেয়ার করেন, আপনারা লাইক করেন, কমেন্ট করেন, প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট দেন। তাহলে কি হবে জানেন? এগুলা দৌড়াবে, চারিদিকে ঘুরবে। ঘুরলে কি হবে? এটা মানুষ বেশি দেখবে, এর থেকে ফলোয়ার আসবে। আর সব থেকে বড় বিষয়, এটা শেয়ার দিতে হবে। আমার প্রত্যেকটা ভিডিও আপনারা শেয়ার দেন, আমার লাইভগুলো আপনারা শেয়ার দেন, তাহলে না বাড়বে। এছাড়া তো আমি দেখি না অন্য কোনো পদ্ধতি আছে ফলোয়ার বাড়ানোর। ডায়মন্ড হাউস, আল্লাহ মালো, আমি এগুলো পড়িও না, আমি জানিও না। আমি বললাম না, আমি টাইগার সাই পরে রয়েছি, এ পাশে ব্ল্যাক, এ পাশে ব্রাউন। ওকে, টাটা, বাই বাই। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে, আপনারা অনেক ধৈর্য নিয়ে শুনলেন। ইনশাল্লাহ কাল পরশু আমি আবার হাজির হব আমাদের নেসার উদ্দিন এবং শফিকুল ইসলামের গল্প নিয়ে। তারপর যদি সময় থাকে আপনাদের প্রশ্নের উত্তর দিব। এটা কালো হইতে পারে, পরশু হইতে পারে। নিবিড় ভাইকে আমি আগে থেকে জানাই দিব। ভালো থাকেন আপনারা। আল্লাহ হাফেজ।